আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ডেটা এনক্রিপশন সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, এনক্রিপশন মানে বোঝাচ্ছে কি, মানে একটা জিনিসকে আমরা রূপান্তর করব, অন্য জিনিসে কনভার্ট করে ফেলবো, যাতে আমরা ডাটাটাকে সিক্রেট রাখতে পারি। তো দেখো, ডাটা এনক্রিপশনও আমাদের সেম কাজই করবে। দেখো, এখানে বলছে ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে ডাটাকে পরিবর্তন করা হয় তাকে ডাটা এনক্রিপশন বলে। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর আগে মূল ফরম্যাট যা মানুষের বোধগম্য রূপে থাকে সেটা থেকে অন্য ফরম্যাটে যা মানুষের বোধগম্য রূপে থাকে না রূপান্তর করার প্রক্রিয়াকে এনক্রিপশন বলে। ডাটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে এনক্রিপ্ট করা হয়। তার মানে কী করছি, ডাটার নিরাপত্তা মানে আমি একটা ডাটা একজনকে সেন্ড করবো, একটা মেসেজ একজনকে সেন্ড করব, কিন্তু সেটাকে যদি আমি এনক্রিপ্ট করে দিই তাহলে সেটা অন্য কারো বোঝার বোধগম্য হবে না। আমি যাকে পাঠাবো সেই শুধু সেটা বুঝতে পারবে এবং সেটাকে ডাটাকে আবার ডিক্রিপ্ট করে নিতে হবে। এর ফলে ওই ডাটা অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত হতে পারে না। প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে পাঠালে ওই এনক্রিপ্ট ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে নিতে হয়। তার মানে কি হচ্ছে, আমি যদি একটা ডাটা এনক্রিপ্ট করে পাঠাই, যার কাছে পাঠাবো তাকে ওই ডাটা বুঝতে হলে তাকে ডিক্রিপ্ট করে নিতে হবে। এনক্রিপ্টেড ডাটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনাকে ডিক্রিপশন বলে। রোমান সম্রাট জুলিয়াস সিজার এনক্রিপশন পদ্ধতিতে চিঠিপত্র লিখতেন। যার কাছে চিঠি পাঠাতেন তার কাছে ডিক্রিপ্ট করার কোড থাকতো। আবার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক গণিতবিদ এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে তাদের মিত্রদের সাথে তথ্য আদান প্রদান করতেন। বিজ্ঞানের যে শাখায় এনক্রিপশন, ডিক্রিপশন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় আলোচনা করা হয় তাকে ক্রিপ্টোগ্রাফি বলে। তাহলে দেখো, ক্রিপ্টোগ্রাফি কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় এনক্রিপশন, ডিক্রিপশন এবং এই ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। বিজ্ঞানের এই শাখাটি গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি প্রায়োগিক বিষয়। এখন দেখো, এনক্রিপশনের মূল দুইটি অংশ রয়েছে, প্লেইন টেক্সট, একটা সাইফার টেক্সট। চলো আমরা একটা কোডকে এনক্রিপ্ট কিভাবে করতে হয় সেটা আমরা করে দেখি। দেখো, আমরা আসলে এখানে করতে চাচ্ছি সিজারিয়ান পদ্ধতি। মানে সিজারিয়ান পদ্ধতিতে কি করা হয়, এনক্রিপশন কিভাবে করা হয়, 3 ঘর পরে অ্যালফাবেট শুরু করতে হয়। দেখো, আমাদের ABCD আমি এখানে জেড পর্যন্ত নিয়েছি, তারপরে 3 ঘর পর থেকে আমরা শুরু করেছি। দেখো, ডি থেকে আমাদের শুরু করেছি। তো দেখো, আমি এখানে একটা নাম নিয়েছি সেলিম হুসাইন। এইটাকে আমি সিজারিয়ান পদ্ধতিতে এনক্রিপশন করে পাঠাবো, যাতে এই মেসেজটা অন্য কেউ বুঝতে না পারে। জাস্ট আমি যার কাছে পাঠাবো এবং তার কাছে কিন্তু আমি এনক্রিপশন করার কোডটা লিখে দিব, মানে তাকে আগে থেকে জানাই রাখতে হবে, না হলে তো সে ডিক্রিপশন করতে পারবে না। যে ডিক্রিপশন করতে না পারলে সঠিক মেসেজটা পাবে না। তো দেখো, আমি এইখানে সেলিম হুসাইনটা কিভাবে এনক্রিপশন করি সেটা দেখো সিজারিয়ান পদ্ধতিতে। দেখো, আমাদের কিন্তু এইখানে এই যে এসের সঙ্গে কে আসছে, দেখো এস এর সোজাসুজি আছে এইটা, এস এর পরিবর্তে আমরা লিখবো ভি। কি লিখবো? ভি। তারপরে দেখো ইর পরিবর্তে লিখবো আমরা, দেখো কি, এইচ। এর পরিবর্তে আমাদের লিখতে হবে এইচ। তারপরে এল এর পরিবর্তে লিখতে হবে আমাদের ও। তারপরে দেখো আমাদের কি আছে, আই এর পরিবর্তে লিখতে হবে এল। এম এর পরিবর্তে লিখতে হবে আমাদের পি। তাহলে দেখো, আমরা সেলিমকে এনক্রিপশন করে দেখো কি করেছি, VHOLP।
এটা লিখে দিয়েছি। তাহলে দেখো এই যে আমাদের কিন্তু সেলিমের ইনক্রিপশন করা হয়ে গেল, এখন হুসাইনের ইনক্রিপশন করব। মানে ইনক্রিপশন করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইভাবে শখটা বুঝে নিতে হবে, যার যার সোজা সোজা তার পরিবর্তে তাকে, যেমন পি এর পরিবর্তে কিন্তু আমরা এস লিখব, এইভাবে যার যার সঙ্গে তার তার এইভাবে মিল করে দিতে হবে। এই যে এর সঙ্গে ডি, বি এর সঙ্গে ই, এইভাবে এইভাবে যার যার ঘর তার তাকে কিন্তু এইভাবে মিল রেখে রেখে করতে হবে আমাকে। একটা ঘরের ভ্যালু অন্য ঘরে গেলে কিন্তু সঠিক ভ্যালু দেবে না। তাহলে দেখো আমি কিন্তু এক একটা ভ্যালুর সঙ্গে এক একটা ভ্যালুর সংযোগ দিয়ে করে দিয়েছি। এখন আমরা হুসাইনটাকে করব। তাহলে প্রথমে এইচ এর পরিবর্তে কি লিখব, কে। তারপরে ও এর পরিবর্তে লিখব আর। তারপরে ডাবল এস, তাহলে এস এর পরিবর্তে লিখব ভি। তারপরে এর পরিবর্তে লিখব ডি, এবং আই এর পরিবর্তে লিখব আমরা এল, এবং এন এর পরিবর্তে লিখব কিউ। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই সেলিম হুসাইনকে আমাদের সিজারিয়ান পদ্ধতিতে ইনক্রিপশন করে এইটা বানাই দিয়েছি। এখন যদি বাইরের থার্ড পার্টি কেউ যদি আমার এই মেসেজটা দেখে, তাহলে কি ও কিছু বুঝতে পারবে যে এটা আসলে কি? ও কিন্তু বুঝতে পারবে না। এবং দেখো ইনক্রিপশনও কীভাবে করবে, আমি এইখানে যেমন 3 ঘর পর থেকে শুরু করেছি, তুমি চাইলে সেটা 10 ঘর পরে, মানে তোমার ইচ্ছা মতো তুমি ইনক্রিপশন করতে পারো, তোমার এই ফরম্যাটটাকে তুমি চেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা মতো। আমি এখানে সিজারিয়ান পদ্ধতি দেখিয়েছি, সিজারিয়ান পদ্ধতিতে 3 ঘর মূলত পর থেকে শুরু করা হয়। তো এই কারণে দেখো 3 ঘর পর থেকে করেছি। দেখো সেলিম হুসাইনকে আমরা কীভাবে লিখেছি। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই ডাটা ইনক্রিপশন করতে পারছি, এবং এই ডাটাকে যখন আমরা ডিক্রিপশন করব তখন কিন্তু আমরা এইটা দেখে দেখে করব। ভি এর পরিবর্তে কি দিব, দেখো এই যে ভি এর পরিবর্তে দিব কিন্তু আমরা এস, তার মানে নিচে করি, ভি এর পরিবর্তে দিয়েছি এস। তারপরে এইচ এর পরিবর্তে কি দেবো, তখন কিন্তু আমরা নিচের লাইন থেকে উপরের লাইনে যাব, তাই না? এইচ এর জন্য দেখো ই দিব। তারপরে দেখো আমরা কি আছে, ও এখানে খুঁজবো, ও কিন্তু আছে এল, তাই না? তারপরে আমরা কি খুঁজবো, এল খুঁজবো, এই লাইনের এল কিন্তু আই এর সাথে সংযুক্ত, তাই না? তাহলে এল থেকে ডিক্রিপশন মানে কি, এই যে এইখান থেকে উপরে যাওয়ার, ইনক্রিপশন মানে কি, এই মেন সিকোয়েন্স থেকে নিচের সিকোয়েন্সের সাথে মিল করা। তারপরে দেখো আমাদের কি আছে, পি কোথায় আছে, পি আছে এম এর জন্য। দেখো আমাদের খুব সহজেই কিন্তু আমরা এই যে সেলিমটাকে ডিক্রিপশন করে ফেলেছি। তো এইভাবে এইটাকে ডিক্রিপশন করলে আমরা হুসাইন পাবো। তো দেখো এই ছিল আমাদের ডাটা ইনক্রিপশন এবং ডাটা ডিক্রিপশনের প্রসেসটা। এখন তোমার প্রশ্নে যদি বলে 4 ঘর পর থেকে 10 ঘর পর থেকে ডাটা ইনক্রিপশন করে দেখাও, তাহলে তো আমরা কিন্তু খুব সহজেই ইনক্রিপ্ট করতে পারবো। এবং যদি বলে সিজারিয়ান পদ্ধতিতে ইনক্রিপশন করে দেখাও, তাহলে কিন্তু আমরা সিজারিয়ান পদ্ধতি হচ্ছে 3 ঘর পর থেকে শুরু করা, তো সিজারিয়ান পদ্ধতি কিন্তু আমরা করতে পারবো। দেখো এখানে বলছে ডাটা ইনক্রিপশন অ্যালগোরিদম, গাণিতিক ফর্মুলা যা প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সটে ইনক্রিপ্ট বা সাইফার টেক্সট থেকে প্লেইন টেক্সটে ডিক্রিপ্ট করার প্রয়োজন। এখানে কি হচ্ছে, গোপন কোড যা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন। এখন আমরা সিমেট্রিক কি ইনক্রিপশন সম্পর্কে জানব। এই পদ্ধতিতে একই কি এনক্রিপশন এবং ডিক্রিপশন উভয়ের জন্য ব্যবহৃত হয়। প্রেরক এবং প্রাপক উভয়কেই এই গোপন কি জানতে হয়। সুবিধাটা কি, এটি দ্রুত এবং কার্যকর। এবং এর অসুবিধাটা কি? অসুবিধা, কি বিতরণ করা একটি চ্যালেঞ্জ, কারণ এটি নিরাপদে প্রেরণ করতে হয়। যদি কি অননুমোদিত ব্যক্তির হাতে পড়ে তাহলে ডেটা আর সুরক্ষিত থাকে না। তার মানে দেখো সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, সেটাতে আমাদের কি করতে হচ্ছে, দেখো আমাদের কিন্তু কিটাকে উভয়কেই জানতে হবে। যাকে আমি প্লেন টেক্সট থেকে আমাদের সাইফার টেক্সট কনভার্ট করে যাকে পাঠাচ্ছি, সে কিন্তু এই সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট হওয়ার জন্য তাকে কিন্তু আমার কি সম্পর্কে জানতে হবে, কি আমি কোনটা ব্যবহার করেছি সেটা জানতে হবে। এবং এই কিটা কিন্তু আমাকে নিরাপদে তার কাছে পাঠাইতে হবে। যদি সেটা নিরাপদে পাঠাইতে না পারি, থার্ড পার্টি কারোর হাতে পড়ে যায়, তাহলে কিন্তু আমার তথ্যটা নিরাপদে সেখানে পৌঁছে যাবে না, তথ্যটা কিন্তু লিক হয়ে যাবে। এখন আমরা দেখব অ্যাসিমেট্রিক কি
ক্রিপ্টোগ্রাফি। এই পদ্ধতিতে দুটি ভিন্ন কি ব্যবহার করা হয়, একটি পাবলিক কি এবং একটি প্রাইভেট কি। পাবলিক কি সকলের জন্য উন্মুক্ত থাকে এবং এটি দিয়ে ডেটা এনক্রিপ্ট করা হয়। প্রাইভেট কি শুধুমাত্র প্রাপকের কাছে ব্যক্তিগতভাবে থাকে এবং এটি দিয়ে এনক্রিপ্ট করা ডেটা ডিক্রিপ্ট করা হয়। সুবিধাটা কি? কি বিতরণের ঝুঁকি কম, কারণ পাবলিক কি প্রকাশ্যে শেয়ার করা যায়। অসুবিধাটা কি? সিমেট্রিক এনক্রিপশনের চেয়ে এটি তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন, মানে এখানে সময় বেশি লাগে। তো এই ছিল আমাদের ডেটা এনক্রিপশন সম্পর্কের আজকের টপিক। আমরা এখন রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা জানব। এখন আমরা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে সংক্ষেপে RDBMS বলা হয়, চলো আমরা RDBMS এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ডেটা ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। এই বৈশিষ্ট্যগুলো ডেটার অখণ্ডতা, নিরাপত্তা এবং কার্যকর পরিচালনা নিশ্চিত করে। RDBMS এর প্রধান বৈশিষ্ট্যগুলোর আলোচনা করা হলো। 1. টেবিল ভিত্তিক কাঠামো। 2. সংজ্ঞায়িত স্কিমা। 3. টেবিল সম্পর্ক। 4. ডেটা অখণ্ডতা। 5. ACID কমপ্লায়েন্স, SQL ব্যবহার। 7. ইন্ডেক্সিং। 8. স্কেলেবিলিটি। 9. নিরাপত্তা। 10. ব্যাকআপ এবং পুনরুদ্ধার। আমরা টেবিল ভিত্তিক কাঠামোটা কি সেটা একটু বুঝি। RDBMS ডেটাগুলোকে সুসংগঠিতভাবে টেবিল বা সারণী আকারে সংরক্ষণ করে। প্রতিটি টেবিলের নিজস্ব সারি এবং কলাম থাকে। এটি দ্বারা ডেটাকে পরিষ্কার এবং সহজে বোঝা যায়। এখন আমরা সংজ্ঞায়িত স্কিমা সেটাকে একটু দেখি। RDBMS এ ডেটা সংরক্ষণের আগে ডেটার জন্য একটি পূর্ব নির্ধারিত এবং কঠোর স্কিমা থাকতে হয়, অর্থাৎ প্রতিটি কলামের নাম, ডেটা টাইপ যেমন সংখ্যা, অক্ষর, তারিখ এবং আকার আগেই নির্দেশ করে দিতে হয়। এই কাঠামো ডেটার সামঞ্জস্যতা এবং সঠিকতা নিশ্চিত করে। ডেটার সম্পর্ক, এটি RDBMS এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। এই সম্পর্কগুলো প্রাইমারি কি এবং ফরেন কি ব্যবহার করে তৈরি হয়। সম্পর্ক স্থাপনের মাধ্যমে ডেটার পুনরাবৃত্তি কমানো যায়, ফলে ডেটাবেজের অখণ্ডতা বজায় থাকে। ডেটা অখণ্ডতা কি? RDBMS বিভিন্ন কনস্ট্রেইন্ট বা বাধ্যবাধকতার, যেমন প্রাইমারি কি, ইউনিক, নট নাল কি, ফরেন কি, চেক ইত্যাদি প্রয়োগের মাধ্যমে ডেটার নির্ভুলতা, সামঞ্জস্যতা এবং এটিতে ভুল বা অসঙ্গতিপূর্ণ ডেটা প্রবেশ করানো প্রতিরোধ করে। ACID কমপ্লায়েন্স, A ফর অ্যাটমিসিটি, C ফর কনসিস্টেন্সি, I ফর আইসোলেশন, D ফর ডুরাবিলিটি। RDBMS এ লেনদেন ট্রানজ্যাকশনস ব্যবস্থাপনার জন্য ACID বৈশিষ্ট্য মেনে চলে, যা ডেটাবেজের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। SQL ব্যবহার, RDBMS ডেটাবেস পরিচালনার জন্য স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। SQL একটি শক্তিশালী এবং স্ট্যান্ডার্ড ভাষা যা ডেটা পুনরুদ্ধার, প্রবেশ, আপডেট, মুছে ফেলা এবং ডেটাবেজ স্কিমা সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত হয়। এখন ইন্ডেক্সিং, RDBMS ডেটা পুনরুদ্ধারের গতি বাড়ানোর জন্য ইন্ডেক্স ব্যবহার করে। ইন্ডেক্স একটি বইয়ের সূচিপত্রের মতো কাজ করে, যা ডেটাবেজের বৃহৎ ডেটার সেট থেকে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সাহায্য করে। স্কেলেবিলিটি, RDBMS সাধারণত উলম্ব স্কেলিং সমর্থন করে, যেখানে একটি একক সার্ভারের শক্তি মানে র্যাম, CPU বাড়িয়ে পারফরম্যান্স উন্নত করা যায়। কিছু RDBMS অনুভূমিক স্কেলিং ও সমর্থন করে, তবে NoSQL ডেটাবেজের মতো ততটা স্বাচ্ছন্দ্যে নয়। নিরাপত্তা, ব্যবহারকারীর প্রমাণীকরণ, অনুমোদন এবং বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে ডেটার নিরাপত্তা নিশ্চিত করে। কে কোন ডেটা দেখবে বা পরিবর্তন করতে পারবে তা নিয়ন্ত্রণ করা যায়। ব্যাকআপ এবং পুনরুদ্ধার, RDBMS ডেটা হারানো প্রতিরোধ করতে ডেটাবেজের নিয়মিত ব্যাকআপ এবং বিপর্যয়ের ক্ষেত্রে ডেটা পুনরুদ্ধারের জন্য শক্তিশালী টুলস ও প্রক্রিয়া সরবরাহ করে। এই বৈশিষ্ট্যগুলোর কারণে RDBMS বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ও সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য এবং পছন্দের ডেটা ব্যবস্থাপনা সমাধান হিসেবে বিবেচিত হয়।
এখন আমরা আরডিবিএমএস এর ব্যবহার সম্পর্কে দেখব। আরডিবিএমএস ব্যবহার হয় ব্যবসায়িক ডেটা ব্যবস্থাপনায়। এটি কিভাবে হয়? যে কোনো ব্যবসার জন্য গ্রাহক তথ্য, পণ্যের ক্যাটালগ, আর্থিক রেকর্ড, ইনভেন্টরি এবং কর্মচারীদের ডেটা ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস অপরিহার্য। এটি ডেটা সুসংগঠিতভাবে সংরক্ষণ করে এবং সঠিক তথ্য সহজে অ্যাক্সেস করতে সাহায্য করে, যা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়ক। উদাহরণ, একটি রিটেইল শপে পণ্যের স্টক, বিক্রির হিসাব এবং গ্রাহকদের পছন্দের ডেটা ট্র্যাক করা যায়। দ্বিতীয়, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটাকে সংক্ষেপে ইআরপি বলা হয়। ইআরপি সিস্টেমগুলো একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশনাল এরিয়া যেমন ফিন্যান্স, মানব সম্পদ, ইনভেন্টরি এবং বিক্রির ডেটা একত্রিত ও পরিচালনা করতে আরডিবিএমএস এর উপর নির্ভর করে। আরডিবিএমএস বিভিন্ন মডিউলের মধ্যে ডেটার নিরবিচ্ছিন্ন আদান প্রদান নিশ্চিত করে। উদাহরণ, এসএপি, ওরাকল ইআরপি, মাইক্রোসফট ডাইনামিক্স এর মতো সফটওয়্যারগুলো আরডিবিএমএস ব্যবহার করে। ই কমার্স ওয়েবসাইটে আরডিবিএমএস এর ব্যবহার। অ্যামাজন, দারাজ এর মতো ই কমার্স প্ল্যাটফর্মগুলো পণ্যের ক্যাটালগ, গ্রাহকের বিবরণ, অর্ডারের তথ্য এবং লেনদেনের রেকর্ড সংরক্ষণের জন্য আরডিবিএমএস ব্যবহার করে। এটি দক্ষ ইনভেন্টরি ব্যবস্থাপনা, অনলাইন অর্ডার প্রক্রিয়াকরণ এবং গ্রাহকদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রদানের সহায়ক। উদাহরণ, যখন একটি পণ্য অর্ডার করা হয় তখন গ্রাহক আইডি, পণ্যের আইডি এবং অর্ডারের তারিখ আরডিবিএমএস এর বিভিন্ন টেবিলে সংরক্ষিত হয়। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম, এই সিস্টেমটা কিভাবে কাজ করে? সিআরএম সিস্টেমগুলো গ্রাহকের তথ্য, যোগাযোগের তথ্য, কেনার তথ্য এবং তাদের পছন্দ অপছন্দের কেন্দ্রীভূত করতে আরডিবিএমএস ব্যবহার করে। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গ্রাহকের ডেটা বিশ্লেষণ করতে, বিক্রয় কার্যক্রম ট্র্যাক করতে এবং গ্রাহক সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। উদাহরণ, সেলস ফোর্স তার গ্রাহক ডেটা ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস ব্যবহার করে। এখন আমরা দেখব আর্থিক ব্যবস্থায় আরডিবিএমএস। ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তাদের কোটি কোটি লেনদেনের ডেটা, অ্যাকাউন্ট রেকর্ড এবং ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ ও পরিচালনার জন্য আরডিবিএমএস এর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। আরডিবিএমএস ডেটার ধারাবাহিকতা, সঠিকতা এবং নিরাপত্তা নিশ্চিত করে, যা আর্থিক কার্যক্রম এবং প্রতারণা শনাক্তকরণে সহায়ক। উদাহরণ, ব্যাংক যখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা বা উত্তোলন করে সেই লেনদেনের তথ্য আরডিবিএমএস এ রেকর্ড করা হয়। শিক্ষা খাতে আরডিবিএমএস। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীর তথ্য, শিক্ষকের বিবরণ, কোর্সের ডেটা এবং পরীক্ষার ফলাফলের মতো তথ্য ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস ব্যবহার করে। উদাহরণ, একটি স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বা শিক্ষার্থীর অগ্রগতি ট্র্যাক করা ইত্যাদি। স্বাস্থ্যসেবায় আরডিবিএমএস। হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো রোগীর ডেটা, মেডিকেল রেকর্ড, বিলিং তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস ব্যবহার করে। উদাহরণ, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম, যেখানে রোগীর রোগ নির্ণয়, ওষুধপত্র এবং চিকিৎসার বিস্তারিত বিবরণ সংরক্ষিত থাকে। সরকার ও জনসেবায় আরডিবিএমএস এর ব্যবহার। সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভূমি রেকর্ড, ট্যাক্স ডেটা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস ব্যবহার করে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা প্রদানে সহায়ক। উদাহরণ, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ডেটাবেস বা অনলাইন পাসপোর্ট আবেদন ব্যবস্থা ইত্যাদি। কেন আরডিবিএমএস এত জনপ্রিয়? তার এক নম্বর হচ্ছে ডেটা অখণ্ডতা। এটি ডেটার নির্ভুলতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করে। 2, এসিআইডি কমপ্লায়েন্স, লেনদেনের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। 3, এসকিউএল, শক্তিশালী কোয়েরি ভাষা যা ডেটা অ্যাক্সেস এবং ম্যানিপুলেশনকে সহজ করে। 4, কাঠামোগত ডেটা, সুসংগঠিত ডেটা পরিচালনা এবং বিশ্লেষণের জন্য উপযোগী। 5, ব্যাপক সমর্থন, অসংখ্য টুল, ফ্রেমওয়ার্ক এবং বিশেষজ্ঞের সহজলভ্যতা। এই বিস্তৃত ব্যবহারের কারণে আরডিবিএমএস আধুনিক তথ্য ব্যবস্থাপনার একটি মৌলিক অংশ। এখন আমরা
কর্পোরেট ডেটাবেজ ও সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজ সম্পর্কে জানব। প্রথমে আমরা কর্পোরেট ডেটাবেজ সম্পর্কে জানব। কর্পোরেট ডেটাবেজ হলো একটি বড় সংস্থার বিভিন্ন বিভাগ ও কার্যক্রমের জন্য ব্যবহৃত কেন্দ্রীয়ভাবে পরিচালিত সুসংগঠিত এবং সমন্বিত তথ্য ভাণ্ডার। এটি শুধুমাত্র একটি ডেটাবেজ সিস্টেম নয়, বরং একটি ব্যাপক কাঠামো যা একটি প্রতিষ্ঠানের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, পরিচালনা এবং বিশ্লেষণের জন্য ডিজাইন করা হয়েছে। একটি কর্পোরেট ডেটাবেজের মূল লক্ষ্য হলো: 1. প্রতিষ্ঠানের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে এক জায়গায় নিয়ে আসা। 2. বিভিন্ন বিভাগ যেমন বিক্রয়, বিপণন, মানব সম্পদ, হিসাবরক্ষক, উৎপাদন থেকে আসা ডেটাকে সমন্বিত করা। 3. ডেটা নির্ভুল, ধারাবাহিক এবং সুরক্ষিত রাখা। 4. ব্যবসা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কর্পোরেট ডেটাবেজের বৈশিষ্ট্য। একটি আদর্শ কর্পোরেট ডেটাবেজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায়: 1. বৃহৎ আয়তন। 2. জটিল কাঠামো। 3. সমন্বিত ডেটা। 4. উচ্চ প্রাপ্যতা। 5. নিরাপত্তা। 6. স্কেলেবিলিটি। 7. পারফরমেন্স। 8. অখণ্ডতা। 9. ব্যাকআপ এবং পুনরুদ্ধার। কর্পোরেট ডেটাবেজের উদাহরণ: রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে আছে ওরাকল ডেটাবেজ, মাইক্রোসফট এক্সকিউএল সার্ভার, IBM DB2, MySQL এগুলো। তারপরে আছে নো এসকিউএল ডেটাবেজ, এর মধ্যে আছে মনগো ডিবি, ক্যাসান্ড্রা। তারপরে আছে ডেটা ওয়্যার হাউস, এর মধ্যে আছে ঐতিহাসিক ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত অ্যামাজন রেডশিফট, গুগল বিগকোয়েরি, স্নোফ্লেক। ডেটা লেকের মধ্যে আছে বিভিন্ন ফরম্যাটের বা অপ্রক্রিয়াজাত ডেটা সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়। দেখো, কর্পোরেট ডেটাবেজের প্রয়োজনীয়তা। একটি কর্পোরেট ডেটাবেজ একটি আধুনিক ব্যবসার জন্য অপরিহার্য। এর কয়েকটি প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো: 1. সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। সঠিক এবং আপ টু ডেট ডেটা সরবরাহ করে যা ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। 2. কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি। ডেটা অ্যাক্সেস এবং ব্যবস্থাপনাকে সহজ করে দৈনন্দিন কার্যক্রমকে আরও দক্ষ করে তোলে। 3. গ্রাহক সম্পর্ক উন্নত করা। গ্রাহকের ডেটা বিশ্লেষণ করে আরও ব্যক্তিগতকৃত পরিষেবা প্রদান করা যায়। 4. প্রতিযোগিতামূলক সুবিধা। ডেটা বিশ্লেষণ করে বাজারের প্রবণতা এবং গ্রাহকের চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করে। 5. নিয়ন্ত্রণ ও সম্মতি। ডেটার সঠিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করে আইনি ও নিয়ন্ত্রক সম্মতি বজায় রাখতে সাহায্য করে। একটি কর্পোরেট ডেটাবেজ হলো একটি সংস্থার সাফল্যের জন্য অত্যাবশ্যকীয় একটি সম্পদ, যা ব্যবসার চালিকা শক্তি হিসেবে কাজ করে। এখন আমরা সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজ সম্পর্কে জানব। সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজ। সরকারি প্রতিষ্ঠানগুলো বিশাল পরিমাণ ডেটা নিয়ে কাজ করে। নাগরিকের তথ্য, রাজস্ব, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইন প্রয়োগ, জনকল্যাণমূলক প্রকল্প, এমন অসংখ্য ক্ষেত্রে প্রতিনিয়ত ডেটা তৈরি এবং ব্যবহৃত হয়। এই ডেটাগুলোকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য ডেটাবেস সিস্টেমের ব্যবহার অপরিহার্য। ম্যানুয়াল পদ্ধতিতে এই বিশাল ডেটা ব্যবস্থাপনা অসম্ভব। সরকারি কার্যক্রমে ডেটাবেজের ব্যবহার নিম্নলিখিত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ: 1. দক্ষতা বৃদ্ধি। ডেটাবেস সিস্টেম দ্রুত ডেটা প্রবেশ, পুনরুদ্ধার, হালনাগাদ এবং বিশ্লেষণ করতে পারে। এতে ম্যানুয়াল প্রক্রিয়ার তুলনায় সময় এবং শ্রম অনেক কম লাগে। উদাহরণ: পাসপোর্ট আবেদন প্রক্রিয়া, ট্যাক্স ফাইল করা, জন্ম ও মৃত্যু নিবন্ধন ইত্যাদি। 2. স্বচ্ছতা ও জবাবদিহিতা। ডেটাবেজ ডেটার একটি কেন্দ্রীয় এবং সুসংগঠিত ভাণ্ডার তৈরি করে, যা তথ্য প্রবাহকে আরও স্বচ্ছ করে তোলে। কারা ডেটা অ্যাক্সেস করেছে বা পরিবর্তন করেছে তার একটি রেকর্ড রাখা যায়, যা জবাবদিহিতা নিশ্চিত করে। উদাহরণ: সরকারি প্রকল্পে তহবিল ব্যবহার বা জনসেবার কার্যকারিতা পর্যবেক্ষণ। 3. সেবার মান উন্নত করা। নাগরিকদের জন্য দ্রুত ও নির্ভুল সেবা নিশ্চিত করতে ডেটাবেজ অপরিহার্য। উদাহরণ: জাতীয় পরিচয়পত্র তৈরি, বিদ্যুৎ বিল পরিশোধ, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া ইত্যাদি। বাংলাদেশ সরকারের সেবা পোর্টাল এর মতো উদ্যোগগুলো বিভিন্ন সরকারি সেবাকে ডেটাবেজের মাধ্যমে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। 4. সঠিক সিদ্ধান্ত গ্রহণ। সুসংগঠিত ডেটাবেজ থেকে নির্ভরযোগ্য এবং আপ টু ডেট তথ্য পাওয়া যায়। এই তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সরকার নীতি নির্ধারণ, সম্পদ বরাদ্দ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো আরও কার্যকরভাবে পরিকল্পনা করতে পারে। উদাহরণ: আদমশুমারি ডেটা ব্যবহার করে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ করা যায় বা স্বাস্থ্য ডেটা ব্যবহার করে জনস্বাস্থ্য নীতি তৈরি করা। 5. ডেটার অখণ্ডতা ও ধারাবাহিকতা। ডেটাবেস সিস্টেম ডেটা নির্ভুলতা এবং ধারাবাহিকতা বজায় রাখে। ডেটার পুনরাবৃত্তি কমে আসে এবং অসঙ্গতি এড়ানো যায়। কনস্ট্রেন্ট প্রাইমারি কি এবং ফরেন কি ডেটার মান বজায় রাখতে সাহায্য করে।
6. নিরাপত্তা। সরকারি ডেটা প্রায়শই সংবেদনশীল হয়। ডেটাবেস সিস্টেম ব্যবহারকারী প্রমাণীকরণ, অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং এনক্রিপশনের মাধ্যমে ডেটা সুরক্ষা নিশ্চিত করে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য এবং আর্থিক লেনদেনের ডেটা সুরক্ষায় এটি অত্যন্ত জরুরি। 7. সহযোগিতা বৃদ্ধি। বিভিন্ন সরকারি বিভাগ এবং এজেন্সি ডেটাবেজের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারে, যা আন্তঃবিভাগীয় সহযোগিতা বাড়ায় এবং সমন্বিত পরিষেবা প্রদান করে। এখন আমরা দেখব সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজ বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ। 1. দক্ষ জনবলের অভাব। ডেটাবেস পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত ও দক্ষ জনবলের অভাব। 2. অবকাঠামোগত সীমাবদ্ধতা। পর্যাপ্ত হার্ডওয়্যার, নেটওয়ার্কিং এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 3. ডেটা সুশাসন। ডেটা ব্যবহারের নীতি, স্ট্যান্ডার্ড এবং দায়িত্ব নির্ধারণ করা। 4. পুরনো সিস্টেমের সাথে সামঞ্জস্য। পুরনো ম্যানুয়াল বা অপ্রচলিত সিস্টেম থেকে নতুন ডেটাবেজের তথ্য স্থানান্তর করা একটি বড় চ্যালেঞ্জ। 5. সাইবার নিরাপত্তা ঝুঁকি। সংবেদনশীল সরকারি ডেটা হ্যাকারের আক্রমণের শিকার হতে পারে, তাই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা জরুরি। 6. অর্থায়ন। বড় আকারের ডেটাবেস সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণের প্রচুর বিনিয়োগের প্রয়োজন হয়। এই ছিল আমাদের সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস বাস্তবায়নের কিছু চ্যালেঞ্জ। এখন আমরা পড়ব বাংলাদেশ সরকারি ডেটাবেজের উদাহরণ। জাতীয় পরিচয়পত্র ডেটাবেজ এনআইডি। দেশের সকল নাগরিকের পরিচয় সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে এখানে। পাসপোর্ট ডেটাবেজে কী থাকে? পাসপোর্ট সংক্রান্ত তথ্য এবং আবেদনকারীর ডেটা সংরক্ষিত থাকে। ভূমি রেকর্ড ডেটাবেজে কী থাকে? জমির মালিকানা এবং অন্যান্য ভূমি সংক্রান্ত তথ্য পাওয়া যায়। স্বাস্থ্য খাতের ডেটাবেজে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের রোগীর চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের তথ্য থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ ছাত্রছাত্রী, শিক্ষক এবং পরীক্ষার ফলাফলের তথ্য সংরক্ষিত থাকে। ট্যাক্স ও রাজস্ব ডেটাবেজ করদাতা এবং রাজস্ব সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে। জনগণের অভিযোগ প্রতিকার ব্যবস্থা, নাগরিক সেবা সহজ করার জন্য বিভিন্ন ডেটাবেজ ব্যবহার করা হয়। সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজের কার্যকর ব্যবহার দেশের সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের সেবা প্রাপ্তির মান উন্নয়নের অপরিহার্য ভূমিকা পালন করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের শেষ ক্লাস। এই ক্লাসের মাধ্যম দিয়ে আমাদের ষষ্ঠ অধ্যায়টা শেষ হয়ে গেল। ষষ্ঠ অধ্যায়ের যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।